আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পুরানো সংবিধান ও শাসন কাঠামো বিদ্যমান রেখে নতুন রাষ্ট্র গড়া সম্ভব নয়, মন্তব্য নাহিদ ইসলামের। জাতীয় স্মৃতিসৌধের নাগরিক পার্টির শ্রদ্ধা। কক্সবাজার সৈকতে প্রায় 40,000 শিশু শ্রমিক আর্থিক টানাপোড়েনে বাধ্য হয়ে নামতে হচ্ছে রোজগারে, স্কুলমুখী করার তাগিদ বিশেষজ্ঞদের। ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের দেওঘরে জমে উঠেছে 5 শতাধিক পোশাক তৈরি কারখানা, 200 কোটি টাকা বিক্রির প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ীদের। এবং 10 বিঘা জমিতে লেবু চাষ করে লাখপতি ঠাকুরগাঁয়ের আবু বকর, স্থানীয় চাহিদা মিটে লেবু যাচ্ছে দেশের নানা প্রান্তে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। পুরানো সংবিধান ও শাসন কাঠামো বিদ্যমান রেখে নতুন রাষ্ট্র গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সেকেন্ড রিপাবলিক গড়তে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন জরুরি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। এ সময় জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান তিনি। সকালে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদের স্মরণে তারা 1 মিনিট নীরবতা পালন করেন। পরে রাজধানীর রায়ের বাজারে 24-এর গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত যে গণহত্যা, সে গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। এই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত 15 বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। এবং আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে, দ্রুত সময়ের মধ্যেই এই বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায় এবং বিচারের পরে যে সংস্কার কার্যক্রম, জাতীয় ঐক্যমত্য যে কমিশন রয়েছে, দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের যে জুলাই সনদ এবং যে জুলাই ঘোষণাপত্র তার দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই। নিত্যপণ্যের দাম এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে, তাই জাতীয় নির্বাচন যত বিলম্ব হবে দেশ তত সংকটে পড়বে বলে মনে করে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলের নীতি নির্ধারকরা বলেন, দেশবাসী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা চায়। তারা বলেন, গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে দেশবাসী গ্রহণ করবে কিনা তা আগামী জাতীয় নির্বাচনের প্রমাণ হবে। মইনুল আহসানের রিপোর্ট। কর আইনজীবী ফোরামের দায়িত্ব পাওয়া নতুন নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের তিনি বলেন, জাতীয় নির্বাচন যত দেরি হবে দেশের সংকট তত বাড়বে। যত তাড়াতাড়ি সম্ভব ভোটাধিকারের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করে, সংসদ গঠন করে তাদের কাছে দায়বদ্ধ জবাবদিহি সরকার তারা চায়। এটা যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে স্বাগত জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনে প্রমাণ হবে জনগণ কাদের সাথে আছে। যে দলটি হয়েছে তারা তাদের কথাগুলো বলেছে, জনসম্মুখে তুলে ধরেছে এবং অন্যান্য দলগুলো তাদের কথা বলছে। এই স্বাভাবিক, এটাই গণতন্ত্র। যেটাই আপনি ভাবছেন, ভাবতে কোনো অসুবিধা নেই, কিন্তু ম্যান্ডেট নিতে হবে জনগণের কাছে। এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহেদা রফিকের নামাজে জানাজায় শরীক হন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। দলের মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হলে শাহেদা রফিকের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। নির্বাচন কবে হবে, কিভাবে হবে এবং মানুষের মধ্যে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়, এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী অধ্যাপক শাহেদা রফিক রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।
যে বয়সে শিশুদের থাকার কথা স্কুলে, সেই বয়সে প্রায় 40,000 শিশু নেমে পড়েছে রোজগারে। দেশের 35 লক্ষাধিক শিশু শ্রমিকের মধ্যে 30 থেকে 40,000ই কক্সবাজারে। শুটকিপল্লির পাশাপাশি সমুদ্র সৈকতে হকারি থেকে শুরু করে নানা পেশায় জড়িয়ে পড়েছে তারা। সাবেক সচিব আবু আলম শহীদ খান বলেন, প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক হলেও এসব শিশু লেখাপড়া থেকে বঞ্চিত হওয়ার মূল কারণ বাজেটে শিক্ষা খাতে অপর্যাপ্ত বরাদ্দ। কক্সবাজার থেকে ফিরে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। বিশ্বের সর্ববৃহৎ 120 কিলোমিটার সমুদ্র সৈকতের লাবণী থেকে সুগন্ধা হয়ে কলাতলি পর্যন্ত 2 কিলোমিটার। এই 3 পয়েন্টেই সবচেয়ে বেশি ভিড় থাকে পর্যটকদের। উৎসব কিংবা মৌসুমে উপচে পড়া ভিড় থাকলেও বছর জুড়েই পর্যটকদের চাপ থাকে সৈকতে। এই শহীদুল ইসলামের মতো অসংখ্য শিশুর দেখা পাওয়া যাবে সৈকতে। তারা পর্যটকদের গান শুনিয়ে দৈনিক আয় করেন 1,000-1,200 টাকা। পানি বিক্রি করে রাসেলের দৈনিক আয় 1000 টাকা। বেলুন বিক্রি করে বেলালের রোজগার 700 টাকার মতো। সকালে আসছি, রাত্রে 10টা স্যালারি। ওই 500। আমার 2 ক্যাশ 1000 টাকা, ভালো ইনকাম হয়। পর্যটকদের শরীর মাসাজ করাকেও পেশা হিসাবে নিয়েছে অনেক শিশু। হাফ বডি 50 আর ফুল বডি 100 টাকা। ঘোড়ায় চড়িয়ে মাহমুদের দৈনিক আয় 2000 টাকার মতো। বলেন, অর্থনৈতিক টানাপোড়েনের সংসারে বাধ্য হয়েই রোজগারে নামতে হয়েছে তাকে। ছোটবেলা থেকে বিজনেসে নামছি তো, তাই আর স্কুলে যাওয়ার সুযোগটা পাইনি। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, বরাদ্দ বাড়িয়ে মন্ত্রণালয় উদ্যোগী না হলে স্কুলমুখী করা যাবে না এসব শিশুকে। শিক্ষা হচ্ছে শিশুদের মৌলিক অধিকার, জাতির মৌলিক অধিকার। সুতরাং শিশু শ্রম কমানোর জন্য শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে তাদেরকে ফেরত আনতে হবে স্কুলে। এবং আপনি স্কুলটা আনুষ্ঠানিক হতে পারে, অনানুষ্ঠানিক হতে পারে। এই ক্ষেত্রে অনানুষ্ঠানিক যে অ্যাপ্রোচটা, সেটা হয়তো বেশি সফল হবে। সারাদিন আলো দিয়ে সন্ধ্যায় ডুবে যায় সূর্য। সমাজেও অনেক শিশুর জীবন ফুসফুটিত হওয়ার আগেই ঝরে পড়ে। অন্ধকার ভবিষ্যৎ তারা দেয় তাদের। প্রাথমিক শিক্ষা অবৈতনিক হলেও আমার পাশে দাঁড়িয়ে থাকা আবির এবং রেদওয়ানদের মতো শিশুদের সেই শিক্ষা গ্রহণের সুযোগ হয়নি, বরং তারা নেমে গেছেন শিশু শ্রমে। এজন্য যে অর্থনৈতিক সংকট দায়ী এমনটি নয়, এর মূল দায় হচ্ছে তারা সঠিক গাইডলাইন পাননি। তাই সচেতন মহল বলছেন যে সঠিক গাইডলাইন পেলে এবং তারা যদি পর্যাপ্ত কাউন্সিলিং পান, তাহলে তারাও স্কুলমুখী হতে পারে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার। ঈদকে সামনে রেখে বেচাকেনায় ব্যস্ত সময় কাটাচ্ছে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। 50 বছর ধরে এই এলাকায় শোরুম ও কারখানা মিলে প্রায় 5 শতাধিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এবারে ঈদ মৌসুমকে সামনে রেখে অন্তত 200 কোটি টাকার তৈরি পোশাক বিক্রির প্রত্যাশা করছেন দেওভোগের ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। কম দামে রুচিশীল ও ভালো মানের পোশাকের জন্য নারায়ণগঞ্জের দেওভোগের মার্কেটগুলো বেশ জনপ্রিয়। আর প্রতি ঈদেই দেশের অসংখ্য নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর গ্রাহকদের লক্ষ্য রেখে ব্যবসায়ীদের ভিড় বাড়ে এখানে। রোজা শুরু হওয়ার 3 মাস আগে থেকেই প্রায় 5 শতাধিক প্রতিষ্ঠানের 20,000 কর্মচারী স্থানীয় কাপড় দিয়ে বাহারি পোশাক তৈরি করছেন। কাপড়ের ধরন ও ডিজাইন ভেদে এসব পোশাকের দাম 140 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে এবছরের ব্যস্ততা যেন একটু বেশি। ঈদ সামনে রেখে এবার আমদানি হয়নি ভারতীয় পোশাক, আর তাই দেশীয় তৈরি পোশাকের বিক্রি বাড়বে এমনটাই আশা সংশ্লিষ্টদের। আপনি একটা সেম সাইজের জিনিস আপনি সিকোয়েন্সের দিলে বেশি পড়বে, সিকোয়েন্স ছাড়া আছে, সবকিছুই ভালো আলহামদুলিল্লাহ, সবই চলছে। তো একটু ফ্যান্সি আইটেমটা ঈদের মধ্যে ভালো চলে অন্য থেকে বেশি, তো আলহামদুলিল্লাহ এই হিসেবে ভালো চলছে। ঢাকার চাইতে অনেক দামও কম, আর নারায়ণগঞ্জের দোকানদার ব্যবসায়ীদের ব্যবহার আচার অনেক ভালো, এর জন্য ঢাকার থেকে এখানে মাল কিনতে আসি। এবছর রোজার ঈদকে সামনে রেখে 200 কোটি টাকার তৈরি পোশাক বিক্রি হবে বলে আশা ব্যবসায়ী নেতৃবৃন্দের। এইবার আশা করি 200 কোটি টাকার উপরে ছাড়িয়ে যাবে। আর আগে তো ব্যবসা ঠিক মতো করতে পারে নাই, তো এইবার ব্যবসা বাণিজ্য মোটামুটি গতবারের তুলনায় এবার অনেক বেশি ভালো হচ্ছে। ব্যাপক গ্রাহক চাহিদা ও দেশীয় পোশাক শিল্পের বিকাশে ঋণের সুদ কমানোর দাবি সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। লেবু বিক্রি করে লাখপতি হয়েছেন ঠাকুরগাঁওয়ের আবু বকর সিদ্দিক। 2 বছর আগে উপজেলার ভাওলারহাট এলাকায় 4 লাখ টাকা খরচ করে প্রায় 10 বিঘা জমিতে লেবুর বাগান করেন শিক্ষিত বেকার যুবক আবু বকর। 1.5 বছরের মাথায় লেবুর চারা ও লেবু বিক্রি করে বিনিয়োগের পুরো অর্থই উঠে আসে। এরপর আর
পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে, যা দেখে অন্য যুবকরাও আগ্রহী হচ্ছে লেবু চাষে। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। ঠাকুরগাঁও সদর উপজেলার ভাওলারহাট এলাকায় 2022 সালে প্রায় 4 লাখ টাকা খরচ করে 10 বিঘা জমিতে লেবুর বাগান করেছেন শিক্ষিত বেকার যুবক আবু বক্কর সিদ্দিক। 1.5 বছরের মাথায় লেবুর চারা ও লেবু বিক্রি করে বিনিয়োগের অর্থ উঠে আসে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 12 মাসে 4 জাতের লেবুর বাগান থেকে প্রতি বছরই আয় হয় 15 থেকে 16 লাখ টাকা। এবার রমজানেও 2 লাখ পিস লেবু বিক্রি করে প্রায় 14 লাখ টাকা আয় করবেন বলে জানান আবু বক্কর। আমার 4000 গাছ থেকে আমি 2 লক্ষ পিস লেবু উৎপাদন করব রমজান মাসে, যার মার্কেট ভ্যালু প্রায় 14 লক্ষ টাকা। আর এর পাশাপাশি এখান থেকে গাছও ইনশাল্লাহ বিক্রি করার সুযোগ আছে। তার বাগানের লেবু স্থানীয় চাহিদা মেটাতে ভূমিকা রাখছে বলে জানায় ব্যবসায়ীরা। বাগানগুলোতে সারা বছর কাজের নিশ্চয়তা থাকায় খুশি স্থানীয় শ্রমিকরাও। অন্যদিকে আবু বকরের সফলতা দেখে অন্য যুবকরাও আগ্রহী হচ্ছে লেবু চাষে। রমজান মাসের চাহিদা অনুযায়ী মালের রেট অনেক বেশি। যে মাল নিচ্ছি এটা আমাদের খরচ সহ ঠাকুরগাঁও যেতে 7.5 টাকা 8 টাকা পড়ে যায় খরচ সহ। আমরা 9 টাকা 10 টাকা বিক্রি করি। ফলন বাড়ানোর পাশাপাশি ন্যায্য দাম নিশ্চিতে সব ধরনের সহযোগিতাও করে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আবু বকর সিদ্দিক তিনি মূলত একজন শিক্ষিত উদ্যোক্তা। তিনি লেবু বাগান করেছেন প্রায় 4 একর জমিতে। তার বাগানে আমরা গিয়েছি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিতই সেখানে পরামর্শ দেওয়া হয়। লেবু উৎপাদন লাভজনক হওয়ায় এ জেলায় দিন দিন বাড়ছে এর আবাদ। এই রমজানে শহরের গোবিন্দনগর কাঁচাবাজার আড়তে প্রতিদিন 4 থেকে 5 লাখ টাকার লেবু কেনাবেচা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম বিবিসিকে একথা জানিয়েছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। গত সপ্তাহে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাকবিতণ্ডার পর এই সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন ট্রাম্প শান্তির দিকে মনোনিবেশ করেছেন। আপাতত সামরিক সহায়তা বন্ধ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন সহায়তা বন্ধের বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এবারে পাটেক্স খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে বিকেলে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের 3 ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে শেষ 4 নিশ্চিত করে রোহিত শর্মার দল। 2011 বিশ্বকাপ জেতার পর আইসিসির ওয়ানডে ইভেন্টে 4 বার দেখা হয়েছে দু দলের। সেখানে 2 বার জিতেছে আর 2 বার হেরেছে ভারত। 2019 আর 2023 ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বে জেতে রোহিত শর্মারা। আর 2015 বিশ্বকাপের সেমিতে ও 2023 বিশ্বকাপে ফাইনালে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। যদিও এবার দুর্দান্ত ফর্মে আছে তারা। অন্যদিকে বি গ্রুপ থেকে রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠেছে স্টিভ স্মিথের দল। দু দলের শক্তির জায়গা তাদের ব্যাটিং লাইন আপ। দুবাইয়ে বেলা 3টায় শুরু হবে ম্যাচটি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মাদ্রিদ ডার্বিতে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। উইফা প্রতিযোগিতায় 2 দলের 10ম লড়াই হতে যাচ্ছে এটি। শেষ 16-র এই লড়াই নিয়ে রিয়াল মাদ্রিদ আত্মবিশ্বাসী, কেননা এর আগে নকআউট পর্বে 5 বার দেখা হয়েছে 2 দলের। প্রতিবারই জয় নিয়ে মাঠ ছাড়ে লা ব্লাঙ্কোরা। অবশ্য মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো বেশ শক্তিশালী। কিছুদিন আগেই তারা লা লিগার রিয়ালকে রুখে দেয় 1-1 গোলে। উইফার ক্লাব প্রতিযোগিতার শীর্ষ এই আসরে রিয়াল মাদ্রিদ অপ্রতিদ্বন্দ্বী। গত মৌসুমে এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে তারা। সান্তিয়াগো বার্নাব্যুতে রাত 2টায় শুরু হবে ম্যাচটি। ঢাকার পূর্বাঞ্চলের নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। স্টেডিয়ামটির নতুন নাম রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড এনসিজি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির 18তম সভায় এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের কাছে 2 পরিচালক বিষয়টি নিশ্চিত করেন। পরাগ আরমানের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেয়ার প্রথম কর্মদিবসেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছিলেন শেখ হাসিনার নামে সরকারি কোনো প্রতিষ্ঠান বা স্থাপনা থাকবে না।
তারই ধারাবাহিকতায় ঢাকার পূর্বাঞ্চলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হলো বিসিবির 18তম বোর্ড সভায়। স্টেডিয়ামটির নকশা ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনৈতিক প্রতীক নৌকার আদলে করা হয়েছে। আপনারা জানেন যে একটা সার্কুলার হয়েছে ফ্রম গভর্নমেন্ট, হ্যাঁ, সেটার পরিপ্রেক্ষিতে আমরা শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। এদিকে জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের কাজে খুশি বোর্ড। তাই তাদের সাথে আরো 2 বছরের জন্য চুক্তি নবায়ন করেছে বিসিবি। হেড কোচের কন্ট্রাক্ট কিংবা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের কন্ট্রাক্ট মার্চ মাঝামাঝি পর্যন্ত করা ছিল, সেখানেও আমরা স্যাটিসফাই যারা আমাদের সাথে এই মুহূর্তে আছে। তো তাদের সাথে আমরা আবার যোগাযোগ করব এবং এর বাইরেও যদি তাদের সাথে যোগাযোগ করে যদি তাদের সাথে আমরা একটা সে ধরনের আন্ডারস্ট্যান্ডিং আসতে না পারি, সেক্ষেত্রে হয়তো আমাদের বাইরে চিন্তা করতে হবে। বাট আমরা আশা করছি যে যারা আমাদের সাথে ছিলেন তাদের সাথে আমরা একটা সন্তোষজনক আলাপ আলোচনার মধ্যে এটা একটা সমাধান খুঁজে পাবো। 2025 সালে ক্রিকেটারদের বেতন বৃদ্ধি এবং কেন্দ্রীয় চুক্তির বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয় বিসিবি। তবে মুশফিক মাহমুদুল্লাহ কিংবা সাকিব আল হাসান কেন্দ্রীয় চুক্তিতে আছেন কিনা সেটি জানানো হয়নি। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করা আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। পুরানো সংবিধান ও শাসন কাঠামো বিদ্যমান রেখে নতুন রাষ্ট্র করা সম্ভব নয়, মন্তব্য নাহিদ ইসলামের। জাতীয় স্মৃতিসৌধে নাগরিক পার্টির শ্রদ্ধা। কক্সবাজার সৈকতে প্রায় 40,000 শিশু শ্রমিক আর্থিক টানাপোড়েনে বাধ্য হয়ে নামতে হচ্ছে রোজগারে, স্কুলমুখী করার তাগিদ বিশেষজ্ঞদের। ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের দেওভোগে জমে উঠেছে 5 শতাধিক পোশাক তৈরি কারখানা, 200 কোটি টাকা বিক্রির প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ীদের। এবং 10 বিঘা জমিতে লেবু চাষ করে লাখপতি ঠাকুরগাঁয়ের আবু বকর, স্থানীয় চাহিদা মিটে লেবু যাচ্ছে দেশের নানা প্রান্তে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।